হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। তো টাইপ ওয়াইজ কম্পিটিটিভ ম্যাথের আজকের অধ্যায় নাম্বার সিস্টেম পার্ট 3 অর্থাৎ সংখ্যা তত্ত্ব বেসিক পার্ট 3 ধারণা পর্ব। ওকে, আমাদের পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিও অলরেডি চলে এসেছে, তোমরা দেখে নিও। সেখানে আমরা অন্যান্য কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকের আমাদের কনসেপ্টের পার্ট 3 ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিছু কনজিকিউটিভ নাম্বারের সিরিজের ওকে যোগফল কিভাবে বের করতে হয়, বা শুরুর টার্মটা কিভাবে বের করতে হয়, শেষের টার্মটা কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখব। ওকে, আর কিছু সিম্পলিফিকেশনের অঙ্কের বা সিম্পলিফিকেশন রিলেটেড কিছু অঙ্ক শিখব। ওকে, তো চলো প্রথম টপিকটা কি বলেছে দেখো। প্রথম টপিকটা বলেছে, 1 সেকেন্ড। ওকে, প্রথমে বলেছে আমাদের দেখো যে সাম অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার। আচ্ছা, ন্যাচারাল নাম্বার কোনগুলো বলো তো? ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 থেকে শুরু করে অসীম অবধি সব সংখ্যাগুলোই হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। আমরা পার্ট 1 ভিডিওতে এগুলো বলেছি, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, এগুলো কি সেগুলো সব বলেছি, ভিডিওটি দেখে নিও। ওকে, তো 1 থেকে শুরু করে অসীম অবধি সমস্ত সংখ্যাই ন্যাচারাল নাম্বার। তো এন সংখ্যক যদি ন্যাচারাল নাম্বার বলি, এন সংখ্যক মানে আমি ধরে নিচ্ছি প্রথম 10টি ন্যাচারাল নাম্বার, মানে 1 থেকে 10 অবধি এই ন্যাচারাল নাম্বারের যদি আমাকে সমষ্টি বের করতে বলে, তাহলে আমরা কি করব? সিম্পলি কটি পদ আছে শুরু থেকে শেষ অবধি? 10টি পদ আছে। তো আমাদের এন এর ভ্যালু কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যদি আমরা ফর্মুলাতে পুট করি তাহলে কি হচ্ছে? 10 ইন্টু 11 মানে n+1/2, অর্থাৎ কত হয়ে গেল? 55, রাইট? 55 হয়ে গেল। তো আমরা এইভাবে ন্যাচারাল নাম্বারের সমষ্টি বের করতে পারি। অথবা এটাকে একটা কিভাবে বলা যায় দেখো, যে কোনো ন্যাচারাল নাম্বারের যদি সিরিজ দেয়, ধরে নাও কোনো ক্ষেত্রে দিয়ে দিল যে 20 থেকে 50 অবধি এই যে ন্যাচারাল নাম্বার তাদের সমষ্টি কত, সেক্ষেত্রে আমরা কিভাবে করব দেখো। আমাকে কিন্তু শুরু থেকে প্রথম ফার্স্ট ন্যাচারাল নাম্বার কিন্তু না, মানে প্রথম এর আগে যেটা উদাহরণ দিলাম সেটাতে কি ছিল? প্রথম 10টি ন্যাচারাল নাম্বার ছিল। এখানে কিন্তু দেখো একটা মাঝামাঝি দিয়েছে, 20 থেকে 50-এর মাঝামাঝি সংখ্যাগুলোর সমষ্টি কত হবে। ঠিক আছে, তো যে কোনো এই ধরনের সিরিজের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এন মানে কতটা, এই যে সিরিজটা দিল 20 থেকে 50 অবধি, এখানে কতটা পদ আছে, ঠিক আছে, কতটা সংখ্যা আছে, 20, 21, 22, 23 এইভাবে করে 50 অবধি কতটা সংখ্যা আছে সেটা জানতে হবে। এখানে আমাদের সংখ্যা আছে কতটি? 31টি। ওকে, আচ্ছা, তারপরে আমাকে জানতে হবে শুরুর পদটি কত, মানে শুরুর সংখ্যাটি কত। শুরুর সংখ্যাটি এখানে অবশ্যই 20, দেখতেই পাচ্ছ। এবং শেষের সংখ্যাটি কত? শেষের সংখ্যাটি হচ্ছে 50। তাহলে আমরা সিম্পলি বের করতে পারবো যে যোগফল কত হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, যে টোটাল সংখ্যা হচ্ছে 31টি, মানে এন এর ভ্যালু হয়ে গেল। শুরুর সংখ্যা মানে এ কত? 20, শেষের সংখ্যা কত? 50/2 করে দিলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। আচ্ছা, এইভাবেই যদি আমরা প্রথমটা করে দেখি, দেখো 1 থেকে 10 অবধি আমি বললাম n × n+1/2। তো আমাদের দেখো এখানে n এর ভ্যালু আমি কত বলেছিলাম? 10। তো প্রথম 10টা যেহেতু, তাহলে n এর ভ্যালু 10 হয়ে যাবে। শুরুর সংখ্যা কোনটি? 1, শেষের সংখ্যা কোনটি? 10, হয়ে গেল 11/2, 55 হচ্ছে। বুঝতে পারলে? তো এইভাবে n × n+1। আর যদি আমাদের তো n × n+1/2। ওকে, তো প্রথম n সংখ্যক সংখ্যার ক্ষেত্রে এইভাবে বের করব। আর যদি আমাকে যে কোনো রেঞ্জে দেয়, সেটা প্রথম 10টির ক্ষেত্রেও হতে পারে। তো আমাকে জানতে হবে যে সংখ্যা কতটি আছে টোটাল, ওই যে সিরিজটা দিয়েছে, যে রেঞ্জটি আমাকে দিয়েছে, সেই রেঞ্জে টোটাল কতগুলি সংখ্যা আছে। ওকে, আর শুরুর সংখ্যাটি কি, শেষের সংখ্যাটি কি, তাহলে আমরা কিভাবে বের করতে পারবো? একটু ছোটো করে নিচ্ছি। ওকে, তাহলে আমরা বের করতে পারবো যে, এটা নোট করে নিও, এন কতগুলি সংখ্যা আছে, শুরুর সংখ্যা প্লাস শেষের সংখ্যা বাই 2, এটা হয়ে যাবে যোগফল। এটা কি হয়ে যাবে? যোগফল হয়ে যাবে। এভাবে আমরা যে কোনো সিরিজের যোগফলগুলো বের করতে পারবো। ঠিক আছে, এই ধরনের সিরিজগুলোতে। ওকে, তারপরে দেখো, আমি তো ক্লিয়ার করে দিচ্ছি এগুলো। ওকে, হ্যাঁ, তারপরে দেখো আমাদের বলেছে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি কত হবে? n²। কীভাবে? যে দেখো 1 থেকে 10 অবধি যদি আমি স্বাভাবিক সংখ্যাগুলো লিখি, বলতো এই রেঞ্জে
কতগুলো বিজোড় সংখ্যা আছে? বিজোড় সংখ্যা আছে 5টি, তাই না? তাহলে এদের সমষ্টি ওই সেই 5টি বিজোড় সংখ্যার সমষ্টি কত হয়ে যাবে? 5-এর স্কোয়ার করলেই আমরা ডিরেক্টলি পেয়ে যাব। অনুরূপভাবে যদি আমি এই রেঞ্জটি 20 থেকে 50-এর মধ্যে দিতাম আর বলতাম যে শুধু বিজোড় সংখ্যাগুলির সমষ্টি কত, তখন কিন্তু আমি এভাবে বের করতে পারতাম না। তখন হয় আমাকে করতে হতো শুরু থেকে 50 অবধি কতগুলো বিজোড় সংখ্যা আছে তার সমষ্টি, আর শুরু থেকে 19 অবধি কতগুলো বিজোড় সংখ্যা আছে তাদের সমষ্টি বিয়োগ করে দিতাম, তবেই তাহলে পেয়ে যেতাম। অথবা আমরা আগের চেয়ে n ইন্টু a প্লাস এল বাই 2 দিয়ে যেটা বললাম সেটা দিয়ে কিন্তু আমরা করতে পারবো। দেখো তাহলে 20 থেকে 50-এর এই যে রেঞ্জটা, এখানে প্রথম বিজোড় সংখ্যা কোনটি বলো তো? 20-র পরে কোনটি আছে? 20 একটি জোড় সংখ্যা, তো প্রথম বিজোড় সংখ্যাটা হচ্ছে 20 পরে 21 এবং শেষের বিজোড় সংখ্যাটি 49, রাইট? তাহলে কতগুলি এরকম পদ আছে এটা আমাকে জানতে হবে, ঠিক আছে? কিভাবে এটা জানবো বলো? দেখো সিম্পলি আমরা বলতে পারি যে কত 1 থেকে 50-এর মধ্যে 1 থেকে 50-এর মধ্যে কটি বিজোড় সংখ্যা আছে? 25টি বিজোড় সংখ্যা আছে, ওকে। আর 1 থেকে 20-র মধ্যে কটি বিজোড় সংখ্যা আছে? 10টি বিজোড় সংখ্যা আছে। তার মানে 20 থেকে 15-র মাঝামাঝি কতগুলি বিজোড় সংখ্যা আছে? 15টি বিজোড় সংখ্যা আছে। তাহলে আমরা n এর ভ্যালু পেয়ে গেলাম 15। তারপর আমি কি বলেছিলাম সূত্রটা মনে আছে? আমি আরেকবার লিখে দিচ্ছি, দেখো n ইন্টু a প্লাস এল বাই 2, মানে n মানে কতগুলো সংখ্যা আছে সিরিজটিতে? এ হচ্ছে শুরুর সংখ্যাটি, এল হচ্ছে শেষের সংখ্যাটি, বাই 2। তাহলে আমরা এই যে সিরিজটা দিলাম, মানে 20 থেকে 50-এর মধ্যবর্তী যতগুলো বিজোড় সংখ্যা আছে তাদের সমষ্টি বের করব। তো প্রথম বিজোড় সংখ্যাটি কোনটি? 21 আর 49। এরকম কতটি বিজোড় সংখ্যা আছে 20 এবং 50-এর মধ্যে? 15টি। সেটাও দেখালাম কীভাবে বের করব। তাহলে শুরুর সংখ্যাটি 21 হয়ে গেল, তারপরে কত থাকলো? 49, শেষের সংখ্যাটি বাই 2। তার মানে কত হয়ে যাচ্ছে? 15 ইন্টু এখানে কত হচ্ছে? 60, 70, তো 35 হয়ে গেল। তো 15 ইন্টু 35 করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব, ওকে। আচ্ছা দেখো আমরা তাহলে প্রথমে যেটা দিয়ে উদাহরণ দিয়েছিলাম, কি 1 থেকে 10 অবধি কতগুলো বেজোড় সংখ্যা আছে? 5টি বেজোড় সংখ্যা আছে। তো আমাদের 5টি বেজোড় সংখ্যার সমষ্টি কত হয়ে যাবে? 25। আর যদি আমি আমার যে ফর্মুলাটা দিয়ে করলাম সেটা দিয়ে যদি করতে চাই তাহলে কিভাবে করব? দেখো 1 থেকে 10 অবধি কয়টি বেজোড় সংখ্যা আছে? 5টি, n এর ভ্যালু 5 হয়ে গেল। শুরুর বেজোড় সংখ্যা কোনটি? 1, শেষের বেজোড় সংখ্যা কোনটি? 9 ডিভাইডেড বাই 2। তার মানে 5 9-কে 10 2 দিয়ে ভাগ করলে 5 হয়ে যাবে, 5 5 25 হয়ে গেল। তো এইভাবে করতে পারি, বুঝতে পারলে? দুভাবেই, ওকে। তো সিম্পলি প্রথম মানে 1 থেকে শুরু করে একদম শুরু থেকে শুরু করে যদি প্রথম 5টি নিই তো আমরা সিম্পলি এখানে করে দেবো কি 5-এর স্কোয়ার করে দেবো। যদি 1 থেকে 20 অবধি নেই, 1 থেকে শুরু হওয়াটা জরুরি, তাহলে প্রথমটা পেয়ে যাবো আমরা, ঠিক আছে না? 1 থেকে 20 অবধি যদি নেই, এই যে স্বাভাবিক সংখ্যার সিরিজটি দেখছো এখানে কটি বিজোড় সংখ্যা আছে? 10টি বিজোড় সংখ্যা আছে। তো 10টি বিজোড় সংখ্যার সমষ্টি কত হয়ে যাবে? 10-এর স্কোয়ার হয়ে যাবে, বুঝতে পারছো? কিন্তু যদি মাঝামাঝি কোনো রেঞ্জে দেয় তাহলে আমরা বের করব n ইন্টু এল প্লাস, মাঝামাঝি বলতে 20 থেকে 50, 30 থেকে 100, এভাবে যে কোনো সিরিজ দিতে পারে। এই সিরিজগুলোর মাঝামাঝি যদি আমি বের করতে চাই তাহলে আমরা কি সূত্র দিয়ে বের করব? n ইন্টু কতগুলো সিরিজ পদ আছে, এরকম বেজোড় সংখ্যা কতগুলো আছে, শুরুর বেজোড় পার্টটি এবং শেষের বেজোড় পার্টটি ডিভাইডেড বাই 2, বুঝতে পেরেছ? ওকে। অনুরূপভাবে আমরা যদি শুরুর 1 থেকে 10 অবধি যে সমস্ত এই যে স্বাভাবিক সংখ্যার যে সিরিজটি আছে এখানে যদি আমি শুধু জোড় সংখ্যাগুলোর সমষ্টি বের করতে চাই তাহলে n ইন্টু n প্লাস 1। তাহলে আমাদের 1 থেকে 10 অবধি জোড় সংখ্যা কটি আছে? 5। তাহলে আমাদের n এর ভ্যালু হয়ে গেল 5 এবং 5 একে 6, মানে n প্লাস 1, মানে এখানে n প্লাস 1 মানে কি হচ্ছে? 6 হয়ে যাচ্ছে, তার মানে 30, ওকে। আচ্ছা, আর যদি আমরা সূত্রটা দিয়ে দেখি তাহলে কোন সূত্রটা? আমি একবার এই সূত্রটা সাইডে লিখে দিচ্ছি, দেখো a প্লাস এল বাই 2। 1 সেকেন্ড, লেখাটা খারাপ হচ্ছে। এল বাই 2, এটা কিন্তু এল, ওকে। a প্লাস এল বাই 2, ও সরি। তাহলে দেখো
আমি যদি ইভেন নাম্বারের ক্ষেত্রে মানে জোড় সংখ্যার ক্ষেত্রে আমি তোমাকে বললাম যে 20 থেকে শুরু করে 40 অবধি এই যে রেঞ্জটা আছে এর মধ্যে যতগুলো জোড় সংখ্যা আছে তাদের সমষ্টি কত, রাইট? তাহলে আমরা কিভাবে বের করতে পারবো? দেখো আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে 20 থেকে 40-এর মধ্যে জোড় সংখ্যা কতগুলো আছে। তো 1 থেকে 40 অবধি কতগুলো আছে? 1 থেকে 40 অবধি 20টা আছে। আর 1 থেকে 19 অবধি কতগুলো আছে? 1 থেকে 20 অবধি হলে 10টা থাকে, তাই না? কিন্তু 20 আমি নিব না, 20 অলরেডি ইনক্লুডেড হয়ে গেছে, তারপরে 9টি আছে। 1 থেকে 19 অবধি কটা আছে? 9টি আছে। তো আমার কতগুলো থাকবে? 11টি থাকবে ঠিক এর মাঝে, ঠিক আছে? 20 থেকে 40 অবধি, তাই না? 11টি থাকবে। তাহলে কিভাবে বের করব? তো আমার এন এর ভ্যালু কি হয়ে গেল? এখানে এন এর ভ্যালু যে আছে এন এর ভ্যালু 11 হয়ে গেল। শুরুর পদটি কত? শুরুর পদটি 20, কারণ 20 একটা জোড় সংখ্যা, এবং শেষের পদটি কত? 40, 40টাও একটি জোড় সংখ্যা, ডিভাইডেড বাই আমরা 2 করে দেবো। তো সিম্পলি 11 ইন্টু কী হয়ে যাবে? 30 হয়ে যাবে, মানে 330 হয়ে যাবে, রাইট? এভাবে আমরা বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো কি বলেছে। তারপরে বলেছে যে প্রথম n সংখ্যক ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত হবে। বর্গের সমষ্টি মানে আমি 1 থেকে 10 অবধি যদি লিখি, 1 থেকে 10 অবধি আমি স্বাভাবিক সংখ্যাগুলো যদি বর্গ করে দিই, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এভাবে 10-এর স্কোয়ার অবধি যদি তাদের সমষ্টি করে দিই, তাহলে আমি কিভাবে বের করতে পারবো? সিম্পলি এই ফর্মুলাটা দিয়ে আমরা বের করতে পারবো স্বাভাবিক সংখ্যার, ওকে, পরপর সংখ্যাগুলোর ক্ষেত্রে, ওকে। দেখো তাহলে কিভাবে অ্যান্সারটা কত হবে। দেখো তাহলে আমাদের কটি সংখ্যা? প্রথম 10টি সংখ্যা। তো আমাদের এন এর ভ্যালু হয়ে গেল 10 ইন্টু n+1 মানে 11, আর 2n+1 মানে কত হয়ে যাবে? 21 বাই কত হয়ে যাবে? 6, ঠিক আছে? 21/6। তো এইভাবে আমরা বের করতে পারবো। এবার ধরে নাও কোনো একটা সিরিজ দিয়ে দিল শুধুমাত্র জোড় সংখ্যার, 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার, পরপর জোড় সংখ্যাগুলোর এইভাবে চলতে থাকলো 10 অবধি, ঠিক আছে? তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে এই ধরনের কতগুলো পদ আছে, ঠিক আছে না? তো 1 2 কত এখানে কটে পদ থাকলো? 2 4 6, এখানে একটা 8 থাকবে, তারপরে 10, তার মানে আমি 5টা পদ পাচ্ছি, ঠিক আছে? তো আমার সেই ক্ষেত্রে ফর্মুলাটা একটু অন্যরকম হয়ে যাবে। কীরকম হয়ে যাবে? একই রকম, অনেকটা, শুধুমাত্র 2n হয়ে যাবে আর নিচে ডিভাইডেড বাই 3 হবে। দেখো যদি আমাকে জোড় সংখ্যার বর্গের সমষ্টি বের করতে বলে, তাহলে আমার ফর্মুলাটা কীরকম হবে তোমরা নোট করে নিতে পারো। 2n, এটা ছিল কি স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে, প্রথম 10টি, প্রথম nটি যাই বলো, সেক্ষেত্রে প্রথম n ন্যাচারাল নাম্বারের বর্গের সমষ্টি সূত্র হচ্ছে n ইন্টু n+1 ইন্টু 2n+1/6, ওকে। যদি শুধুমাত্র আমাকে প্রথম 10n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি বের করতে বলে, বর্গের সমষ্টি বের করতে বলে, তাহলে কি হবে? 2n ইন্টু n+1 ইন্টু 2n+1 বাই কি হয়ে যাবে? বাই 3, ওকে। তাহলে আমরা যদি এই সিরিজটার সাম বের করি, তাহলে আমাকে কত হচ্ছে? আমার এন এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? এন এর ভ্যালু 5টা হয়ে যাচ্ছে, কারণ 5টা টার্ম আছে, ঠিক আছে? তো আমি এন এর ভ্যালু 5 বসিয়ে দিলে সিম্পলি, তো এখানে গুণ সম্পর্ক আছে, এখানেও গুণ সম্পর্ক থাকছে, n+1 মানে 6 হয়ে গেল, আর 2n+1 5 2 10 আর কে 11 হয়ে গেল বাই 3 হয়ে গেল, ঠিক আছে? তো আমরা এইভাবে সলভ করলে আমরা কি পেয়ে যাব? যে প্রথম n সংখ্যক বা প্রথম 5টি বা প্রথম 10টি জোড় সংখ্যার বর্গের সমষ্টি পেয়ে যাব। এবার যদি আমার প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি বের করতে বলে, তাহলে সূত্রটা কি রকম হয়ে যাবে? n ইন্টু 2n+1 ইন্টু 2n-1 বাই 3, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল জোড় সংখ্যার মানে ইভেন নাম্বারসের, এটা হয়ে গেল অড নাম্বারসের, আর এটা হয়ে গেল
ন্যাচারাল নাম্বার মানে প্রথম স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। ঠিক আছে, তো এটা হয়ে গেল প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এটা হয়ে গেল প্রথম n সংখ্যক জোড় সংখ্যার বর্গের সমষ্টি, আর এটা হয়ে গেল প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি। আশা করি বুঝতে পেরেছ। ওকে, তো চলো নেক্সট কি বলেছে দেখা যাক। আচ্ছা, এরপরে বলেছে সাম অফ কিউবস অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার। প্রথম n সংখ্যক ন্যাচারাল নাম্বারের স্বাভাবিক সংখ্যার কিউবের সমষ্টি কত হবে? কিউব মানে আমি যদি ঘন করে দিই মানে কীরকম, 1-এর কিউব করে দিলাম, 2-এর কিউব করে দিলাম, 3-এর কিউব, এভাবে 10 অবধি যদি কিউব হয় তাহলে আমার কি n এর ভ্যালু কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। তো আমরা সিম্পলি যদি পুট করি 10 ইন্টু এখানে কত হয় 11/2 তার হোল স্কোয়ার করে দেবো, অর্থাৎ 55-এর হোল স্কোয়ার করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। বুঝতে পেরেছ? ওকে, তারপরে দেখো কি বলেছে। তারপরে বলেছে আমাদের একটা ইনফরমেশন দিয়েছে 1 থেকে 50 অবধি, 1 থেকে 50 অবধি কতগুলো প্রাইম নাম্বার আছে? 15টি প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা। ঠিক আছে, মৌলিক সংখ্যা কোনগুলোকে বলি? যে সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, যেমন 5কে 1 এবং 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কি 5কে ভাগ যায়? 5কে ভাগ যায় না। তো সেই সমস্ত সংখ্যাকে আমরা কি বলি? মৌলিক সংখ্যা। এই ধরনের আরও যদি উদাহরণ দিই তাহলে 7, 11, 13 এদের কি বলবো, এদের কোনো গুণনীয়ক নেই, 1 এবং ওই সংখ্যাটা নিজে ছাড়া। ওকে, তারপর তো এই ধরনের সংখ্যা 1 থেকে 50-এর মধ্যে কতগুলো আছে? 15টি আছে। আর 50 থেকে 100-এর মধ্যে কতগুলো আছে? 10টি আছে। ঠিক আছে, ওকে। এবার দেখো আমাদের এরিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি। সমান্তর প্রগতি ঠিক কোনগুলো? সমান্তর প্রগতি যদি আমি লিখি যেমন 2, 4, 6, 8, 10, ওকে, 12, 14, দেখো এখানে কত করে বাড়ছে? 2, 2, 2, 2 করে বাড়ছে, রাইট? তো এইটা একটা সমান্তর প্রগতি। সমান্তর প্রগতির এখানে কটা টার্ম লিখেছি আমি? 1, 2, 3, 4, 5, 6, 7টি টার্ম লিখেছি। ধরে নাও আমাকে এই 7 নম্বর টার্মটি বের করতে বললো। ঠিক আছে, তাহলে 7 নম্বর টার্মটি আমি কিভাবে বের করব? দেখো t = a মানে হচ্ছে আমার শুরুর টার্মটি কত, এবং কত নম্বর টার্ম বের করতে বলেছে, কত নম্বর সংখ্যাটি বের করতে বলেছে এই সিরিজটির সমান্তর প্রগতিটির কত নম্বর আমাকে বের করতে বলেছে? 7 নম্বর সংখ্যাটি বের করতে বলেছে। তো n এর ভ্যালু 7 হয়ে গেল, 7 - 1। আচ্ছা, এই যে প্রগতিটি দেখছো, প্রগতিটিতে পরপর দুটি সংখ্যার মধ্যে ডিফারেন্স কত? দেখো সবগুলোতেই কিন্তু 2, 2 করে বাড়ছে। তো আমাদের d এর ভ্যালু কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে আমরা যে কোনো সমান্তর প্রগতিতে কি হয় যে যোগের আকারে বাড়ছে বা বিয়োগের আকারে কমছে, এই ধরনের কোনো সিরিজকে আমরা সমান্তর প্রগতির সিরিজ বলি। ওকে, তো এখানে কত হয়ে গেল? 12। তাহলে দেখো আমার 7 নম্বর টার্মটি আমি 14 পেয়ে গেলাম, বেরোলো কিনা? তো এইভাবে আমরা যে কোনো সমান্তর প্রগতির যে কোনো টার্ম যত নম্বর আমাকে যততম পদটি বের করতে বলবে আমরা সেটাকে ঠিক বের করতে পারবো। তো অঙ্কে আমরা এটাকে কিভাবে ব্যবহার করব অঙ্কে দেখে নেব একবার। ওকে, তো চলো তারপরের পয়েন্ট কি বলেছে। তারপরে বলেছে যে সাম অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন, মানে এই যে সমান্তর প্রগতিটা লিখলাম আমি একটু আগে, 2, 4, 6, 8, 10, 12, 14, এই যে প্রগতিটাকে যদি আমি যোগ করে দিই, এই প্রগতিটাকে যদি যোগ করে দিই তাহলে তার যোগফল কত হবে? তো আমরা দেখেছিলাম, ঠিক আছে, এটা ঠিক কোনটা? এটা ঠিক আমাদের সেই সূত্রটা। আমি কোনটা বলেছিলাম যে আমাকে প্রথমে দেখতে হবে যে কোনো একটা সিরিজে শেষে টোটাল কতগুলো টার্ম আছে। তো আমরা এখানে দেখলাম যে কতগুলো টার্ম আছে, আমার আছে 3, 3, 6, 3, 7টা টার্ম আছে। ওকে, তারপরে আমাকে কি দেখতে হবে? শুরুর পদটি কত, এই সিরিজটির শুরুর পদ কত? 2। শেষের পদ কত? শেষের পদ হচ্ছে 14। তাহলে আমরা সামটা বের করতে পারবো। ঠিক এখানে দেখো n/2। তো আমাদের প্রথমে আমি বললাম যে কতটি টার্ম আছে? 7টি টার্ম আছে। ঠিক আছে, তো 7/2 হয়ে গেল। আচ্ছা, তারপরে আমি কি করব? শেষের পদ এবং শুরুর পদের যোগফল করে দেব। ঠিক আছে, শেষের পদ এবং শুরুর পদ কেন বললাম? দেখো আমি যদি এটাকে ভেঙে লিখি, 2a কে a রাখলাম, a প্লাস n-1 ইন্টু d। দেখো এর আগের স্লাইডটাতে আমরা এখানে বলেছিলাম a প্লাস n-1 ইন্টু d মানে হচ্ছে শেষের পদটা tn। ঠিক আছে না?
কততম পদ সেটা যেটা আছে, যেখানে যেমন 7 নম্বর পদ, 7তম পদ কত 14, তো শেষের পদটা আমি বলছি। তো a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি বলতে আমি কি বলছি, আমি n তম পদটা পাচ্ছি। তার মানে আমি যদি এখানে শেষের পদ, আমার যদি 7টা পদ থাকে, n যদি আমার 7 হয়, ঠিক আছে, তাহলে আমি শেষের পদটা পাচ্ছি। তার মানে এটা কি হয়ে গেল আলটিমেট, এটা হয়ে গেল শেষের পদটার ভ্যালু, বা যেটাকে আমি টি বলছি, তাই না? তো আলটিমেট দেখো আমাদের সেই ফরম্যাটেই চলে আসলো, n বাই যতটি পদ আছে বাই প্লাস কি হয়ে যাচ্ছে, শুরুর পদ প্লাস শেষের পদ বাই 2 হয়ে যাচ্ছে। আমরা শুরুতেই দেখিয়েছিলাম, ঠিক এটাই হচ্ছে ওই সূত্রটা, এর আগে আমরা যেটা ডিসকাস করেছিলাম। ওকে, চলো তাহলে যদি আমরা এই সিরিজটার সাম বের করি তাহলে কি হচ্ছে, 1 সেকেন্ড, তাহলে আমি একটু এটাকে ক্লিয়ার করে দিই, আরেকবার বলছি। তাহলে আমরা এই সূত্রটাতে দেখলাম, ঠিক আমি শুরুতেই যেটা বলেছিলাম সেই সূত্রটাই। আমাকে প্রথমে দেখতে হবে যে সিরিজটিতে কতগুলো পদ আছে, ঠিক আছে, তারপরে দেখতে হবে শুরুর পদটি কত এবং শেষের পদটি কত, এল লিখতে পারি অথবা টিও লিখতে পারি, হ্যাঁ, বাই 2। তাহলে আমার এই সিরিজটি কতটা সংখ্যা আছে, 7টি, শুরুর পদ হচ্ছে 2 যোগ কত হয়ে যাবে, শেষের পদ হচ্ছে 14, মানে 18 হয়ে যাবে, তাই 16 হয়ে যাবে, তাই না, বাই 2। তার মানে কত হয়ে গেল, 7 ইন্টু 16 বাই 2 মানে 8, তো কত হয়ে গেল, 2756, রাইট? ওকে, তো এইভাবে আমরা যে কোনো সমান্তর প্রকৃতির সাম বের করতে পারি এবং কোনো n-তম পদটিও বের করতে পারি। এবার হচ্ছে দেখো গুণোত্তর প্রগতি। গুণোত্তর প্রগতি বা জিওমেট্রিক প্রোগ্রেশন কোনগুলো, যেমন 2 এর সঙ্গে আমি যদি 2 গুণ করি 4 হলো, 4-এর সঙ্গে গুণ করলে 8 হলো। এই ক্ষেত্রে কিন্তু গুণ আকারে বাড়ছে, দেখতে পাচ্ছ, গুণ আকারে বা ভাগ আকারে কমতে থাকবে বা গুণ আকারে বাড়তে থাকবে। এই ধরনের প্রোগ্রেশনকে কি বলবো, গুণোত্তর প্রগতি বলবো, ঠিক আছে। দেখো এখানে কিন্তু এর আগে সিরিজটাতে আমাদের 2 করে যোগ করে বাড়ছিল, আর এখানে গুণ আকারে বাড়ছে, ঠিক আছে, এখানে গুণ আকারে বাড়ছে। তো এই সিরিজটিকে আমরা কি বলবো, গুণোত্তর প্রগতির একটি সিরিজ বলবো। তো গুণোত্তর প্রগতির সিরিজের যে কোনো টার্ম যদি আমাকে বের করতে বলে তাহলে আমরা টার্মটা বের করতে পারবো। তো এখানে দেখো 32 কত নম্বর টার্ম, পঞ্চম টার্মটি, ঠিক আছে না, এই সিরিজটির এটা যদি একটা সিরিজ হয় তাহলে পঞ্চম টার্মটি কোনটা, 32। তো আমি টিএন মানে ঠিক সেই টার্মটি, মানে পঞ্চম টার্মটি আমি বের করতে যদি চাই তাহলে আমাকে লাগবে কি, শুরুর টার্ম এ। আচ্ছা, আর ফরম্যাট হচ্ছে আমাদের এখানে ফ্যাক্টর কত, মানে মাল্টিপ্লিকেশন যে হচ্ছে, কত দিয়ে মাল্টিপ্লাই করছি, একটা সংখ্যা আর একটা সংখ্যার মধ্যে পার্থক্য কত, 2 গুণ হয়ে বাড়ছে, তাই না। তো আর এর ভ্যালু আমাদের এখানে হয়ে যাবে 2, আর টোটাল কততম পদটি চাচ্ছি আমি, পঞ্চম পদটি চাচ্ছি, তাহলে n-1 মানে 5 - 1 4 হয়ে যাবে, ঠিক আছে। তো 2 ইন্টু 2 এর পর 4 মানে 16, তার মানে 32। দেখলে আমরা এইভাবে গুণোত্তর প্রগতির যে কোনো টার্মকে আমরা বের করতে পারি। ওকে, এবার গুণোত্তর প্রগতির যদি আমাকে যোগ বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করতে পারবো। দেখো গুণোত্তর প্রগতির যদি আমাকে যোগ বের করতে বলে তাহলে সামটা কি হয়, a ইন্টু rn-1 বাই r-1। তো এই প্রগতিটিতে দেখো আমার শুরুর টার্মটি কত, a মানে হচ্ছে শুরুর টার্মটি, মানে আমি এখন কি বের করছি, এই যে গুণোত্তর প্রগতিটি আমি দিয়েছি 5টি টার্মের 5টি পদের, এই গুণোত্তর প্রগতিটির যদি আমি যোগফল বের করতে চাই তাহলে আমরা এই ফর্মুলার মাধ্যমে বের করতে পারবো, ঠিক আছে। আর তাহলে যদি মান বসিয়ে দেখি তাহলে দেখো কি হবে, শুরুর পদটি হচ্ছে আমার এ, অর্থাৎ আমার 2a হয়ে গেল এখানে। আচ্ছা, আমাদের কত কত করে বাড়ছে, 2 করে বাড়ছে, তাই না, 2 মাল্টিপ্লাই হচ্ছে প্রতি ক্ষেত্রে, তার মানে আর এর ভ্যালু হয়ে যাবে কত, 2। আচ্ছা, কততম পদ অবধি আছে, আমার 5টি পদ আছে, তো n হয়ে গেল 5 বিয়োগ 1, রাইট, আর ডিভাইডেড বাই কত হচ্ছে 1, কেন, আর বিয়োগ 1, আর এর ভ্যালু 2 বিয়োগ 1 মানে হচ্ছে 1 হয়ে গেল, রাইট। তাহলে কত হচ্ছে 2। আচ্ছা, এখানে কত, 2 এর পাওয়ার 2 এর পর 5 মানে কত, 64 বিয়োগ 1, 64 বিয়োগ 1 মানে 63, তাহলে 2 ইন্টু 63 হচ্ছে আমাদের অ্যান্সার, মানে হচ্ছে 126। বুঝতে পারছো? তো এইভাবে আমরা যে কোনো গুণোত্তর প্রগতির সমষ্টিও বের করতে পারবো। ওকে, তো এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যে আর এর ভ্যালু সবসময় এখানে 1-এর থেকে বেশি যেন হয়, আর যদি আর এর ভ্যালু 1-এর থেকে কম হয় তাহলে ব্যাপারটা একটু উল্টে যাবে, ঠিক আছে।
তো এক্ষেত্রে r এর ভ্যালু আমাদের সবসময় কী হবে 1-এর থেকে বেশি হতে হবে, তবে এই সূত্রটি আমরা করতে পারবো। আর কোনটা? আর হচ্ছে পরপর দুটো সংখ্যার মধ্যে যে কত মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কত আছে সেটা। ওকে, এবার তাহলে আমরা চলে আসলাম আমাদের প্রথম অঙ্কে। মানে কি বলেছে, দ্য সাম অফ অল ন্যাচারাল নাম্বার বিটুইন 100 to 200 হুইচ আর মাল্টিপলস অফ 3 বলেছে। দেখো 100 থেকে 200-র মধ্যবর্তী যতগুলো সংখ্যা 3-এর গুণিতক তাদের সমষ্টি কত? আচ্ছা বলো তো, 100 এবং 200-র মধ্যবর্তী যে সংখ্যাগুলো 3-এর গুণিতক, সে এই ধরনের কতগুলো এই ধরনের সংখ্যাগুলোর সমষ্টি কত বলেছে। তো প্রথম অঙ্কটা বলো তো কত হবে যাকে 3 দ্বারা ভাগ যায়? তো 100-কে তো 3 দ্বারা ভাগ যায় না, 101-কেও ভাগ যায় না, তো 102-কে ভাগ যায়, রাইট। আর শেষের সংখ্যাটি কত? 198, যাকে 3 দ্বারা ভাগ যায় আর কি, এখানে 3 দিয়ে ভাগ করতে বলেছে আমাদের, তো 3। তো প্রথম সংখ্যাটি হচ্ছে 102 যাকে 3 দ্বারা ভাগ যায়, এবং শেষের অঙ্কটি হচ্ছে 198 যাকে 3 দ্বারা ভাগ যায়। আমি কি বলেছিলাম শুরুতে, যে আমাকে 3টি জিনিস জানতে হবে, যে এই সিরিজটিতে আমাকে 3 দিয়ে ভাগ যায় কতগুলো সংখ্যা আছে 100 থেকে 200-র মাঝে, সেটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে। তারপরে দেখতে হবে যে শুরুর সংখ্যাটি কত এবং শেষের সংখ্যাটি কত যাকে 3 দ্বারা ভাগ যায়। তো আমরা শুরুর সংখ্যাটি এবং শেষের সংখ্যাটি পেয়ে গেছি, আমাকে শুধু জানতে হবে যে 100 থেকে 200-র মাঝে এমন কতগুলো সংখ্যা আছে যাদেরকে 3 দ্বারা ভাগ যায়। আচ্ছা বলো তো, 1 থেকে 200 অবধি যে সংখ্যাগুলো আছে তাকে কতগুলো সংখ্যা আছে যাকে 3 দ্বারা ভাগ যায়? তো সিম্পলি আমরা বের করতে পারবো, এই 200-কে 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হচ্ছে 18, আবার 2 পড়ে থাকছে 18। তো 66, 1 থেকে 200 অবধি কতগুলো সংখ্যা আছে যাকে 3 দ্বারা ভাগ যায়? 66টি সংখ্যা আছে। আচ্ছা এবার করো 1 থেকে 99 অবধি। 1 থেকে 99 অবধি কতগুলো সংখ্যা আছে যাকে 3 দ্বারা ভাগ যায়? 99/3, মানে 33টি সংখ্যা আছে যাকে কি 3 দ্বারা ভাগ যায়, ঠিক আছে। এবার দেখো 1 থেকে 200 অবধি কতগুলো সংখ্যা আছে? 66টি। ওকে, 1 থেকে 200 অবধি কতগুলো সংখ্যা আছে? 66টি। এবং 1 থেকে 99 অবধি আছে কতগুলি? 33টি। তার মানে আমি যদি 66 থেকে 33 বিয়োগ করে দিই, তার মানে আমি কি পেয়ে গেলাম? 100 থেকে 200-র মাঝখানে কতগুলো সংখ্যা আছে যাকে 3 দ্বারা ভাগ যায়? 33টি সংখ্যা আছে। তাহলে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, দেখো। তাহলে আমাদের রিকোয়ারমেন্টগুলো আমরা পেয়ে গেলাম। কি কি আমাদের রিকুইজিটগুলো কি ছিল? এক হচ্ছে কতগুলো সংখ্যা আছে, তারপরে শুরুর সংখ্যাটি কত এবং শেষের সংখ্যাটি কত। ওকে, তাহলে আমরা সামটা বের করতে পারবো। আমাদের ফর্মুলাটা কি ছিল? n × a + l/2। তাহলে আমার কতগুলো সংখ্যা আছে? nটি বা 33টি আমরা বের করলাম। শুরুর সংখ্যা এবং শেষের সংখ্যার যোগফল মানে 102 এবং 198/2। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 300/2 মানে 150। তাহলে 33 × 150 = কত হয়ে যাচ্ছে? এটা কিন্তু 150, হ্যাঁ, এটা হচ্ছে 150, তো হয়ে যাচ্ছে 4950। ওকে, বুঝতে পারলে আমরা কিভাবে বের করব? তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন 2। ওকে, চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্কে বলেছে দ্য সাম অফ ফার্স্ট 20 অড ন্যাচারাল নাম্বার। প্রথম 20টি, বলো তো, প্রথম 20টি বিজোড় সংখ্যা কার মাঝখানে আছে? 1 থেকে 40-এর মাঝখানে প্রথম 20টি বিজোড় সংখ্যা আছে। তো আমরা 20টি বিজোড় সংখ্যা বলেই দিয়েছে, প্রথম 20টি বিজোড় সংখ্যা। তো প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি সবসময় কি হয়? n² হয়, রাইট। তো আমাদের n এর ভ্যালু কত হয়ে গেল? 20। তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 400। আর এই 20টি সংখ্যা কার মাঝখানে আছে? 1 থেকে 40-এর মাঝখানে আমরা পেয়ে যাব প্রথম 20টি বিজোড় সংখ্যাকে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন 3, রাইট। ওকে, তারপরে দেখো বলেছে 21 থেকে 51 অবধি যতগুলো জোড় সংখ্যা আছে তাদের সমষ্টি কত। দেখো তাহলে আমাকে মনে রাখো যে আমাকে
কি কি বের করতে হবে? আমাকে এন বের করতে হবে, এ বের করতে হবে, এল বের করতে হবে। আচ্ছা 21 থেকে 51 অবধি কতগুলো জোড় সংখ্যা আছে বলো তো? 1 থেকে 51 অবধি কতগুলো জোড় সংখ্যা আছে? 25টি জোড় সংখ্যা আছে, রাইট? 2 দিয়ে ভাগ করলেই বোঝা যাচ্ছে। আচ্ছা 1 থেকে 20 অবধি কতগুলো জোড় সংখ্যা আছে? 10টি জোড় সংখ্যা আছে। তার মানে 21 থেকে 15 অবধি কতগুলো, 21 থেকে 51 অবধি কতগুলো জোড় সংখ্যা আছে? 15টি জোড় সংখ্যা আছে। দুটো বিয়োগ করলেই পেয়ে যাচ্ছি, তার মানে আমি এনের ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা 21 থেকে 51-র মধ্যবর্তী যে জোড় সংখ্যাগুলি আছে সেগুলোর মধ্যে প্রথম জোড় সংখ্যাটি কোনটি? প্রথমটি হচ্ছে 22 আর শেষেরটি হচ্ছে 50। তাহলে আমরা এও পেয়ে গেলাম, এলও পেয়ে গেলাম। তাহলে সিম্পলি আমরা বের করতে পারবো এনের ভ্যালু হচ্ছে 15, শুরুর সংখ্যা হচ্ছে 22, শেষের সংখ্যা হচ্ছে 50 ডিভাইডেড বাই 2। তার মানে 15 ইন্টু এখানে 50 আর 22 মানে 72, 72কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 36। তাহলে 15 ইন্টু 36, ঠিক আছে? তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে গেল? 60 540। ওকে, এটা মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে? 540। তো আশা করি বুঝতে পারছো কীভাবে করছি। চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। আচ্ছা এখানে বলেছে প্রথম 20টি জোড় সংখ্যার স্বাভাবিক সংখ্যার প্রথম 20টি জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে? তো আমরা সূত্রে দেখেছিলাম কি, যে প্রথম 20টি যদি আমি জোড় সংখ্যা কার মধ্যে পাবো? 40-এর মাঝখানে, 1 থেকে 40-এর মাঝে আমরা প্রথম 20টি জোড় সংখ্যা পেয়ে যাব। এবং প্রথম 20টি যেহেতু বলেছে, তাহলে আমাদের এনের ভ্যালু কত হয়ে যাবে? এনের ভ্যালু হয়ে যাবে 20। তাহলে জোড় সংখ্যার সমষ্টি সূত্রটা কী ছিল? n ইন্টু n প্লাস 1। প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি সূত্র ছিল n ইন্টু n প্লাস 1। তাহলে আমরা যদি n এর ভ্যালু 20 পেয়ে গেলাম ডিরেক্টলি, কারণ আমাদের প্রথম 20টিই বলেছে। তাহলে 20 ইন্টু 21 মানে কত হয়ে গেল? 420। ওকে, আমাদের অপশন হয়ে গেল 4 অ্যান্সার। ওকে না? আশা করি বুঝতে পারছো। ওকে, চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্কে বলেছে যে সাম অফ অল 3 ডিজিট নাম্বার ইজ, তো 3 অঙ্কের সমস্ত সংখ্যার সমষ্টি কত? এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক। দেখো প্রথম 3 অঙ্কের সংখ্যাটি কত? 100, এবং শেষের 3 অঙ্কের সংখ্যাটি কত? 99। ঠিক আছে। আচ্ছা বলো তো আমাদের সমষ্টি বের করতে গেলে কি জানতে হবে? প্রথম জানতে হবে n এর ভ্যালু, তারপরে জানতে হবে শুরুর সংখ্যা, তারপরে জানতে হবে শেষের সংখ্যা। দ্যাটস ইট। ও তাহলে আমাদের এই 100 থেকে 999 অবধি কতগুলো টোটাল সংখ্যা আছে? 900টি সংখ্যা আছে, তাই না? 900টি সংখ্যা আছে। আচ্ছা শুরুর সংখ্যা কত? শুরুর সংখ্যা হচ্ছে 100, শেষের সংখ্যাটি কত? 999 ডিভাইডেড বাই কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 900 ইন্টু এখানে কত হচ্ছে? 10, 99। ঠিক আছে, তো এটাকে গুণ করলে এককের স্থানে কত থাকবে? এককের স্থানে অবশ্যই শূন্য থাকতে হবে। দেখো একটাই সংখ্যা আছে যার এককের স্থানে শূন্য আছে। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? অপশন 3 হয়ে যাবে। ঠিক আছে, অথবা তোমরা গুণ করে দেখতে পারো। ওকে, আচ্ছা এখানে 2 ছিল, একটা 2টা লিখে দিলাম, রাইট? ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। ইন দ্য প্রোডাক্ট অফ 1 to 100, মানে 1 থেকে 100 অবধি যতগুলো সংখ্যা আছে তাদেরকে যদি গুণ করা যায়, তাহলে গুণফলটির শেষে কতগুলো জিরো থাকবে? কতগুলো জিরো থাকবে বুঝতে পারলে? কি বলেছে? 1 থেকে 100 অবধি, 1 থেকে 100 অবধি যতগুলো সংখ্যা আছে, মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, এভাবে যদি আমি সবগুলো সংখ্যাকে গুণ করে দিই, তাহলে আমার গুণফলটির শেষে কটি শূন্য থাকবে। এটা একটা খুবই সিম্পল অঙ্ক, এবং তোমরা এটাকে নোট করে রাখো। দেখো আমরা কি করব, এই ধরনের অঙ্কে 100কে 5 দিয়ে ভাগ করব। কত হবে? 20 অ্যান্সার হবে। ঠিক আছে, যদি কোনো রিমাইন্ডারও থাকে সেই রিমাইন্ডারটা আমরা ক্যালকুলেট করব না, যত ভাগ যাওয়ার পরে যত ভাগফল পাবো সেই ভাগফলটাকেই শুধু নোট করব। ঠিক আছে, তো এখানে যদি 1 থেকে 120 দিত বা 125 দিত, 125 না 123 দিত, তাহলে আমাদের নিশ্চয়ই কোনো একটা ভাগফল থাকতো। দেখো আমি 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 24 হতো, তাই না? 24 হতো। তো 24 হলে আমি এখানে 24 লিখতাম। ঠিক আছে, অবশিষ্টটাকে নিয়ে আমরা ভাববো না। তো 5 দিয়ে 100কে ভাগ করলে অবশ্যই ভাগশেষ কত হলো? ভাগফল কত হলো? 20। তো 20কে নোট করলাম। এবার সেই 20কেই ভাগফলকে আবার 5 দিয়ে ভাগ করব। কত হবে? 4 হবে। তো এই দুটো যোগ করে দিলে কত হচ্ছে? এই দুটোকে যোগ করে দিলে হয়ে গেল
24। তো আমাদের এই যে টোটাল গুণফলটা পাবো সেটা শেষে কটি শূন্য থাকবে? 24টি শূন্য থাকবে। ঠিক আছে, মানে এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে আমরা 100কে কী করবো? একবার n দিয়ে ভাগ করব, তারপরে 100কে একবার কী দিয়ে ভাগ করব? n স্কোয়ার দিয়ে ভাগ করব, ঠিক এইভাবে। ঠিক আছে, n না, n বলতে এখানে 5 হয়ে যাবে, আর এখানে আমাদের কত ছিল? 100 ছিল, তাই 100। তো n ঠিক না, এখানে 5 দিয়ে দাও তাহলেই হয়ে যাবে। 1 সেকেন্ড, আমি একবার ক্লিয়ার করে লিখে দিচ্ছি। 100কে আমরা একবার 5 দিয়ে ভাগ করলাম, একবার 25 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হচ্ছে? এখানে 20 পাচ্ছি, তারপরে এখানে পাচ্ছি 4, তা 24 হয়ে গেল। রাইট, এইভাবে করব। ওকে, চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্ক বলছে হাউ মেনি 3 ডিজিট নাম্বার আর ডিভিজিবল বাই 6? কতগুলি 3 অঙ্কের সংখ্যা যাকে 6 দ্বারা ভাগ করা যায়? আচ্ছা, 3 অঙ্কের সংখ্যা মানে শুরু থেকে 100 থেকে শুরু, 99 অবধি শেষ, কিন্তু সবগুলোই কি 6 দিয়ে ভাগ যায়? এই রেঞ্জের 3 অঙ্কের সংখ্যার রেঞ্জ এটা। তো প্রথম যে সংখ্যাটি 3 দিয়ে ভাগ যায় সেটি কোনটি বলো তো? 102, যাকে 6 দিয়ে ভাগ যায়। আর শেষের সংখ্যাটি কত? দেখা যাক, শেষের সংখ্যাটি হচ্ছে, লেট মি ক্যালকুলেট, আচ্ছা 9 9 9 18 আর 6। ওকে, তাহলে 996 হচ্ছে শেষের সংখ্যাটি। ঠিক আছে, কারণ আমরা 6-এর ডিভিজিবিলিটি জানি যে 6 দিয়ে ভাগ যেতে গেলে আমরা 3-এর রুলটাই ফলো করবে, কিন্তু সংখ্যাটি জোর হলেই হবে। 3 দিয়ে ভাগ যেতে হবে এবং সংখ্যাটি জোর হতে হবে, তাহলে 6 দিয়ে ভাগ যাবে। তো আমরা কি কি পেয়ে গেলাম? দেখো, শুরুর সংখ্যাটি পেয়ে গেলাম এবং শেষের সংখ্যাটি পেয়ে গেলাম। ওকে, তো 6 দিয়ে ভাগ যায় এবার, তাহলে n a l, তো শুরুর সংখ্যা পেয়ে গেছি, শেষের সংখ্যা পেয়ে গেছি। আমাকে শুধু জানতে হবে যে 100 থেকে 999 এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যাকে 6 দিয়ে ভাগ যায়। তাহলে দেখো, প্রথমে আমি কি করব? 1 থেকে 999 অবধি এমন কতগুলো সংখ্যা আছে 6 দিয়ে ভাগ যায়। তো আমরা কিভাবে করব? 6 দিয়ে ভাগ করে দেখব। 6 একে 6, পড়ে থাকলো 3, 6 6 36, আবার 3 পড়ে থাকলো, 6 6 36। তার মানে 166টি এমন সংখ্যা আছে যাকে 6 দিয়ে ভাগ যায়। কার কার মাঝে? 1 থেকে 999 এর মাঝে এবং 1 থেকে 99 এর মাঝে, 1 থেকে 99 এর মাঝে এমন কতগুলো সংখ্যা আছে যাকে 6 দিয়ে ভাগ যায়? 6 দিয়ে ভাগ করে দেখব, তাই না? 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 6 একে 6, আর 3 পড়ে থাকছে, 6 6 36। অবশিষ্টটা নিয়ে মাথা ঘামাবো না আমরা। তার মানে 1 থেকে 99 এর মাঝে কতগুলো সংখ্যা আছে? এমন 16টি যাকে 6 দিয়ে ভাগ যায়, এবং 1 থেকে 999 এর মাঝে এমন কতগুলো সংখ্যা আছে? 166টি যাকে 6 দিয়ে ভাগ যায়। তো বিয়োগ করে দিলে আমরা কি পেয়ে যাব? 100 থেকে 999 এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যাকে 6 দিয়ে ভাগ যায়। তো বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে? 150 হয়ে যাচ্ছে। তো 150টি সংখ্যা যাকে 6 দিয়ে ভাগ যায়। তো আমরা কি পেয়ে গেলাম? দেখো, আমি এই সিরিজটিতে 6 দিয়ে ভাগ যায় এমন কতগুলো সংখ্যা? 150টি সংখ্যা পেয়ে গেলাম। শুরুর সংখ্যা কোনটি? 102, যাকে 6 দিয়ে ভাগ যায়। শেষের সংখ্যা কোনটি? 996, যাকে 6 দিয়ে ভাগ যায়। 3টে জিনিসই পেয়ে গেলাম। তো আমাদের এখন সামটা বের করা খুবই ইজি হয়ে যাবে। দেখো, আমি একটু ছোট করে নিচ্ছি। তাহলে সাম বের করতে গেলে আমরা কি করব? n × a + l / 2, সিম্পল। তো আমাদের n কত? n এর ভ্যালু 150টি। তার কারণ হচ্ছে এই টার্মটিতে, এই যে রেঞ্জটি দেওয়া আছে, এই রেঞ্জটিতে কতগুলো সংখ্যা এমন আছে যাকে 6 দিয়ে ভাগ যায়? 150টি সংখ্যা আছে। আর শুরুর টার্মটি কি যাকে 6 দিয়ে ভাগ যায়? 102, এবং শেষের টার্মটি কি? 996 / 2। আচ্ছা, আমাকে সাম বের করতে বলেনি, সরি, আমাকে দেখো কি বের করতে বলেছে। আমি একটু গড়বড় করে বলছি। আমাদের বলছে হাউ মেনি 3 ডিজিট নাম্বারস আর ডিভিজিবল বাই 6? এমন কতগুলি সংখ্যা আছে যাকে 6 দিয়ে ভাগ যায়? তো আমাদের অ্যান্সার এখানেই হয়ে গেছিলো। ঠিক আছে, আমাদের অ্যান্সার এখানেই হয়ে গেছে যে 150টি এমন সংখ্যা আছে যাকে 6 দিয়ে ভাগ যায়। ওকে, আমাদের অ্যান্সার এখানেই হয়ে গেছে। আমি এটা করেছিলাম যে আমরা চাইলে সামটাও বের করতে পারি। তো সামটা কত হবে? 150/2, মানে 150/2 মানে 75 হয়ে যাচ্ছে, 75 হয়ে যাচ্ছে। আর এদিকে যোগ করলে কত হচ্ছে? দেখো, 8 9 10। ঠিক আছে, এটা মাল্টিপ্লাই করলে আমরা এই যে সিরিজটি দিয়েছে, 3 অঙ্কের যে সংখ্যাগুলি 6 দিয়ে ভাগ যায় তাদের টোটাল সমষ্টি কত হবে? এটা হবে। এবং এমন কতগুলো সংখ্যা আছে? 150টি সংখ্যা আছে। তো আমরা দুটোই বের করতে পারলাম। ওকে, চলো নেক্সট অঙ্কটি। কোশ্চেন এইটি কি বলেছে? হোয়াট উইল বি দ্য সাম অফ, এই যে সিরিজটি দিয়েছে 3 7 11 15 এভাবে 80তম টার্ম অবধি
যে সিরিজটি দিয়েছে তার যোগফল কত হবে 88th টার্ম অবধি। দেখো 80তম টার্ম কত আমি জানি না, তো আমাকে 80তম টার্ম বের করতে গেলে কি জানতে হবে, 80তম সংখ্যাটি কত হবে a ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা শুরুতে দেখেছিলাম 80তম যে সংখ্যাটি হবে এই সিরিজটিতে সেটা কত হবে, এইভাবে বের করতে পারবো। তো এটা 80 হয়ে যাচ্ছে তাই না, তো শুরুতে সংখ্যাটা কত 3, আচ্ছা n মানে হচ্ছে 80, কারণ আমার 80তম টার্ম বের করতে বলেছে, তো 80 মাইনাস 1 মানে 79। আচ্ছা প্রত্যেকটা টার্মের মধ্যে ডিফারেন্স কত, এটি একটি কি সমান্তর প্রকৃতি তাই না, 4 4 করে বাড়ছে দেখো, তাহলে আমার কি হয়ে গেল 2 2 তো না 4 4 হয়ে গেল, 4 4 করে বাড়ছে, তাহলে আমরা এখানে বের করতে পারবো কত হয়ে গেল 3, আর এখানে হচ্ছে 4 3, আচ্ছা 28, 4 3 হাতে আছে, তাও 316 হয়ে গেল, তার মানে 319 হয়ে যাবে তাই না। ওকে, তাহলে আমরা 80তম টার্মটিও পেয়ে গেলাম, 80তম টার্মটি কত 319। ওকে, এবার আসো, তাহলে এই সিরিজটাতে আমি কি কি পেয়ে গেলাম, আমি দেখো আবার সেই একই জিনিস যে আমাকে জানতে হবে টোটাল কতগুলি টার্ম আছে সিরিজটিতে, n সংখ্যক মানে 80টি টার্ম আছে, রাইট। আচ্ছা শুরুর সংখ্যাটি কত, শুরুর সংখ্যাটি আমরা এখানে দিয়ে দিয়েছে, শেষের সংখ্যাটি কত আমরা বের করে নিলাম, শেষের সংখ্যাটি কত 319। তার মানে আমি এই সিরিজটির সাম ইজিলি বের করতে পারবো কিভাবে, n ইন্টু শুরুর সংখ্যা প্লাস শেষের সংখ্যা বাই 2, তার মানে 40 ইন্টু 322, তার মানে 8 8 12 একটা 0। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশনে। তো বুঝতে পেরেছ বন্ধুরা কিভাবে আমরা করলাম। তাহলে আমরা কি কি শিখলাম দেখো, আমরা শিখলাম যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কীভাবে বের করতে হয়, n ইন্টু n প্লাস 1/2, বা আমরা n ইন্টু a প্লাস, মানে প্রথম কত একটি সিরিজে একটি স্বাভাবিক সংখ্যার সিরিজে মোট কতগুলি সংখ্যা দেওয়া আছে এবং তার শুরুর সংখ্যাটা তার শেষের সংখ্যাটা যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দিলেই আমাদের এই ধরনের সিরিজের সাম বের করতে পারবো। প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি এবং জোড় সংখ্যার সমষ্টি। তারপরে আমরা দেখলাম যে n সংখ্যক প্রথম n সংখ্যক যদি স্বাভাবিক সংখ্যা থাকে তার বর্গের সমষ্টি কত হয়, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, এভাবে করতে পারবো। তারপরে আমরা দেখলাম যদি n সংখ্যক যদি দেখি প্রথম n সংখ্যক জোড় সংখ্যার বর্গের সমষ্টি কত, 2n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/3। তারপরে দেখলাম যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি কত, বর্গের সমষ্টি কত, n ইন্টু n প্লাস 1 n ইন্টু 2n প্লাস 1 ইন্টু 2n মাইনাস 1/3। ওকে, মানে তারপরে কি দেখলাম, তারপরে দেখলাম যে সাম অফ কিউবস, অর্থাৎ প্রথম n সংখ্যক সংখ্যার যদি আমরা কিউব করি তার সমষ্টি কত হয়ে যায়, n ইন্টু n প্লাস 1/2, তার হোল স্কোয়ার করে দিলেই হয়। তারপরে দেখলাম সমান্তর প্রগতির শেষ যে কোনো টার্ম বের করা, যেমন লাস্ট অঙ্কটি আমরা এখনই করলাম, যে শেষের অঙ্কটি করলাম সেটাতে আমরা টার্ম বের করলাম, 80তম টার্মটি বের করলাম। ওকে, তারপরে সমান্তর প্রগতি কি শিখলাম, হ্যাঁ, তারপরে সমান্তর প্রগতির পরে আমরা শিখলাম যে সমান্তর প্রগতিতে কীভাবে যোগফল বের করতে হয়, তো অলরেডি শিখে নিয়েছি আমরা, ভালোমতো আয়ত্ত করে নিয়েছি যে n ইন্টু a প্লাস l/2 এভাবে বের করতে পারি। তারপর আমরা দেখলাম জিওমেট্রিক প্রোগ্রেশন কি বা গুণোত্তর প্রগতি কি, গুণোত্তর প্রগতি হচ্ছে দেখো গুণ আকারে বাড়ছে, 2 2 2 করে গুণ হয়ে বাড়ছে তাই না, আর সমান্তর প্রগতিতে একটা নির্দিষ্ট হারে যোগ হয়ে বাড়ে, যেমন 2 4 6 8 2 2 যোগ করে বাড়ছে, এটা সমান্তর প্রগতি। আর এখানে 2 2 গুণ আকারে বাড়ছে, ঠিক আছে না, 2 এর পরে 2, 2 এর পরে 2 এর সঙ্গে 2 গুণ হয়ে 4 হলো, তারপরে 4 থেকে 8 হলো, তো 2 গুণ হয়ে বাড়ছে। তো এই প্রগতিটা হচ্ছে একটা গুণোত্তর প্রগতি। এমন গুণোত্তর প্রগতিতে যে কোনো তম পদ, যেমন আমাদের n তম পদ, বা এখানে যেমন আমরা পঞ্চম পদটি বের করেছি, তার সেটা যে কোনো পদ বের করতে পারবো যদি আমার কি জানা থাকে, শুরুর সংখ্যাটি জানা থাকে এবং কত গুণোত্তর যে গুণ হচ্ছে, যে গুণোত্তর প্রগতিতে কত গুণ হচ্ছে, যে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা আছে সেই ফ্যাক্টরটা যদি আমি জানি তাহলেই হবে, এবং কততম পদ বের করতে বলবে সেটা হচ্ছে আমাদের n, তাহলে আমরা
পদটি বের করতে পারবো। তারপর গুণোত্তর প্রগতির আমরা সাম বের করা শিখেছিলাম। সামকে কীভাবে বের করব? সাম বের করব যে শুরুর পদটি ইন্টু আর টু দি পাওয়ার এন, অর্থাৎ যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর আছে এবং কততম পদ অবধি আছে তার ভ্যালু হয়ে যাবে এন, তো আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর নিচে হয়ে যাবে আর মাইনাস ওয়ান। তাহলে আমরা গুণোত্তর প্রগতির সমষ্টিও বের করতে পারবো। এরপরে আমরা এই কয়েকটা অঙ্ক দেখলাম। তো চলো তারপরে আমরা কিছু সিম্পলিফিকেশনের অঙ্ক রেখেছি। ওকে, তো বন্ধুরা আশা করি যদি তোমরা এনজয় করছো ভিডিওটি। ওকে, তো প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। চলো তাহলে আমরা সিম্পলিফিকেশনের প্রথম অঙ্কটি দেখা যাক। দেখো প্রথম অঙ্কটিতে কি বলেছে। তো দেখো সিম্পলিফিকেশনের অঙ্কগুলোতে আমাদের প্রথমে ভালো মতো অবজার্ভ করতে হবে যে জিনিসটাকে আমরা কিভাবে সিম্পলিফাই করতে পারি। ঠিক কোশ্চেনটার মধ্যেই এর সলিউশনটা খুব সহজেই বের করা সম্ভব এবং লুকিয়ে থাকে ওখানেই সলিউশনটা। এখানে দেখো প্রথম যে টার্মটা আছে 1/6, তো 1/6 নিচে 1/12। ওকে, দেখো এই সংখ্যাগুলোকে যখন এই ধরনের কোনো সিরিজ দেয়, দেখো আমি নিচে হরে কত পাচ্ছি, যেমন প্রথম টার্মটাতে 1/6 মানে হরে আছে কত 6 এবং লবে কত আছে, লবে 1 আছে। তো যখন আমি এই প্যাটার্নের কোনো সিম্পলিফিকেশান দেখব, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে হরটাকে পাশাপাশি দুটো উৎপাদকে ভাঙা যায় কিনা সেটা দেখব। কেন পাশাপাশি ভাঙতে হবে? কারণ হচ্ছে লবে 1 আছে, বুঝতে পারলে? আচ্ছা, আরও যদি এক্সপ্লেন করি, দেখো আমি 1/6কে যদি 1/2 বিয়োগ 1/3 আকারে লিখি, তাহলে দেখো যোগ বিয়োগ করলে কত হচ্ছে, আমার লবে কত চলে আসছে, 1 চলে আসছে আর নিচে 6। তো আমি দেখো এখানে যতগুলো হরে সংখ্যাগুলো আছে, যেমন পরেরটা আছে 12। ওকে, তো 12কে আমরা পাশাপাশি সংখ্যায় কীভাবে ভাঙতে পারবো? 1/3 মাইনাস 1/4 এভাবে লিখতে পারি। 20কে কীভাবে লিখতে পারি? 1/4 বিয়োগ 1/5, বুঝতে পারলে? 30কে 1/5 বিয়োগ 1/6। ওকে, 42কে 1/6/1/7, অর্থাৎ পাশাপাশি দুটো সংখ্যায় ভাঙছি এবং আমরা সেটাকে ভগ্নাংশের যোগ বিয়োগের আকারে লিখছি। তাতে করে দেখো এবার কি হয়, আমরা যদি পুরো যে সিরিজটি আছে অঙ্কটিকে যদি সাজাই, তাহলে কীরকম হবে? 1/2 বিয়োগ 1/3, 1/6কে আমরা ভাঙলাম, ঠিক এভাবে চলে আসলো। 1/12কে যদি ভাঙি তাহলে কীরকম আসবে? 1/3 বিয়োগ 1/4। তারপরে আমি 20কে ভাঙবো, 1/4 বিয়োগ 1/5, ঠিক আছে? তারপরে এভাবে চলতেই থাকবে এবং শেষেরটা কত ভাঙবে? 1/8 বিয়োগ 1/9, ঠিক আছে? এভাবে চলতে থাকবে। এবার দেখো প্রত্যেকটা টার্মের 1/6 এবং 1/12, যে এটা হচ্ছে 1/6, এটা 1/12, তাই না? তার মানে আগের টার্মটির শেষের যে আমি ভগ্নাংশটা পেলাম এবং দ্বিতীয় টার্মটির প্রথম ভগ্নাংশটা কেটে যাচ্ছে, ঠিক এভাবেই কাটছে, ঠিক আছে? তো এভাবেই কাটতে থাকবে এবং শেষে 1/8 পর্যন্ত কেটে যাবে, সবগুলো কেটে যাবে। পড়ে থাকবে কি? শুরুর টার্মটা 1/2 এবং পড়ে থাকবে শেষের টার্মটা 1/9। ওকে, তার মানে আমার এটা সলিউশন করলে কত হচ্ছে? 7/18। ওকে, 7 কেন কীভাবে আসলো? 9 বিয়োগ 2 থেকে, তাই না? ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন বি। তো আমাদের এই ধরনের অঙ্কে প্রথমে আমাদেরকে অবজার্ভ করতে হবে। চলো আর একটা অঙ্কের মাধ্যমে দেখা যাক। আচ্ছা, কোশ্চেন 2, হ্যাঁ কোশ্চেন 2টা দেখো একটু অন্যরকম, তারপরে কোশ্চেন 3টা একই রকম। কোশ্চেন 2টা এই কোশ্চেনটাতে কী আছে? সিম্পলি একটা এডিশন দেওয়া আছে, কীভাবে আমরা সহজেই যোগ করতে পারবো বলো তো? আচ্ছা, এখানে শুধু একটাই আমাদের জানার বিষয়, 9 পূর্ণ 1/2 কথাটির অর্থ কী? অনেকেই একদম যারা হয়তো ম্যাথে একদমই কাঁচা বা একদম শুরু থেকে শিখছি, তাদের ক্ষেত্রে মনে হতে পারে যে 9 পূর্ণ 1/2 কথার অর্থ 9 গুণন 1/2। এটা ঠিক না, বেসিক একটা ধারণা। এটা আসলে 9 যোগ 1/2। যেমন আমরা এইভাবে যদি লিখি 1 পূর্ণ 1/2, এটাকে কি বলি? 1.5 বলি। 1.5 কথার অর্থ এটা না যে 1 × হাফ, তাই না? এটার কথা অর্থ হচ্ছে 1 এবং তার সঙ্গে আরও হাফ,
তাহলেই দের হচ্ছে, তার মানে এটা যোগ সম্পর্কে আছে, বুঝতে পারলাম? ওকে, এবার যদি এটাকে যোগ করা যায়, মানে আমি এটাকে যদি ভাঙি তাহলে কি রকম হবে? 9 পূর্ণ 1/2কে আমি ভেঙে লিখলাম এভাবে, 99 পূর্ণ 1/2কে যদি ভাঙি, আচ্ছা এটা যোগ করে দিলাম হাফ, তারপরে 999কে ভাঙলে হচ্ছে এরকম, তারপরে 9999 প্লাস হাফ। ওকে, এবার দেখো এগুলো আমরা যোগ করে নিচ্ছি সহজেই। আচ্ছা যোগ করব কিভাবে? দেখো আমি প্রথমে এগুলোকে রাউন্ড ফিগার ধরে নিচ্ছি। রাউন্ড ফিগার অর্থাৎ আমি 9999কে কত ধরে নিলাম? 10,000 ধরে নিলাম। ওকে, তারপরে এটাকে 1000 ধরে নিচ্ছি, তারপরে এটাকে 100, তারপরে এটাকে 10। আচ্ছা আমরা প্রত্যেকটার ক্ষেত্রে কত করে বেশি ধরলাম? 1 করে বেশি ধরলাম, তাই না? তো আমরা এক্সট্রা 4 বেশি গুনে ফেলেছি। ওকে, তো 4 বিয়োগ করে দিলাম। আর এখানে হাফ হাফ হাফ, দুটো হাফ মিলে কত হয়ে গেল? 1, আর এই দুটো হাফ মিলে হয়ে গেল 1। তার মানে আমি আরও 2 যোগ করে দিচ্ছি, তার মানে কত হলো আমার? 11,100। এখানে কত হচ্ছে আলটিমেট? দেখো 10 থেকে 4 বিয়োগ করলে 6 প্লাস 2, তাহলে 11,108 হয়ে গেল। তো আমাদের অ্যান্সার কত হয়ে গেল? অপশন সি। খুবই সিম্পল। তো এই ধরনের আরও অঙ্ক আছে, আমরা ধীরে ধীরে দেখব। চলো, তো আমাদের কোশ্চেন 1-এর মতোই আর একটা অঙ্ক এখানে আছে, দেখো। তো আমি বলেছি এই ধরনের যখন যোগগুলো থাকবে আমাদেরকে প্রথম কী করতে হবে? আমাদেরকে হরটাকে অবজার্ভ করতে হবে যে পাশাপাশি দুটো সংখ্যায় ভাঙা যায় কি না। তো 2কে আমরা কীভাবে ভাঙতে পারি? 1 গুণন 2। তারপরে 6কে কীভাবে ভাঙতে পারি? 2 গুণন 3। তারপরে 12 আছে, 12কে কীভাবে ভাঙতে পারি? পাশাপাশি দুটো উৎপাদকে 3 গুণন 4। 20কে 4 গুণন 5। তার মানে এর আগের অঙ্কটা যেভাবে করলাম ঠিক একইভাবে এই অঙ্কটিও হয়ে যাবে। কীভাবে তাহলে লিখবো? 1/2কে 1/2কে লিখবো 1 বিয়োগ 1/2। 6কে 1/6কে কীভাবে লিখবো? 1/2 বিয়োগ 1/3। অনুরূপভাবে 12কে কীভাবে লিখবো? 1/3 বিয়োগ 1/4। এভাবে চলতেই থাকবে এবং শেষের টার্মটিকে আমরা কীভাবে লিখবো? 1/10 বিয়োগ 1/11। তারপরে আবার দেখো এখানে কি হচ্ছে? শুরুর টার্মটির শেষের যে ভগ্নাংশটি এবং দ্বিতীয় টার্মটির প্রথম ভগ্নাংশটা কেটে যাচ্ছে। তো এইভাবেই কাটতে থাকবে এবং শেষে আমাদের পড়ে থাকবে শুরুর 1 এবং শেষের 1/11। এটাও কেটে যাবে, সব কেটে যাবে, শেষে পড়ে থাকবে এটা। তো আলটিমেট আমাদের অ্যান্সার কত হয়ে গেল? 10/11। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার কোনটি হলো? অপশন সি। বুঝতে পারলে? খুবই সিম্পল, জানা থাকলে খুব সহজেই হয়। এক্সকিউজ মি। ওকে, জানা থাকলে খুব সহজেই হয়ে যাবে অঙ্কগুলো। ওকে, চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। হ্যাঁ, এই অঙ্কটিতে দেখো তোমাদের কিন্তু হরগুলো কি ভেঙেই দিয়েছে। আচ্ছা, কিন্তু আমরা এর আগের অঙ্কগুলোতে কি বললাম? যে হরগুলোকে পাশাপাশি, আমরা যেমন এর আগে অঙ্কে কী করলাম? 6কে পাশাপাশি উৎপাদকে ভাঙলাম। একবার দেখে নাও আগের অঙ্কটিতে, দেখো 6কে আমরা পাশাপাশি উৎপাদক কততে ভেঙেছিলাম? ঠিক 2 এবং 3-এ ভেঙেছিলাম। আচ্ছা, এই উৎপাদক দুটোর মধ্যে ডিফারেন্স কত বলো তো? ডিফারেন্স 1, তাই কিন্তু আমাদের লবে কত চলে এসছে? 1 চলে এসছে। আচ্ছা, এবার এখানে আসো। তার মানে দেখো 1/6কে আমি যদি এই আকারে লিখি, 1/6কে যদি আমি এই আকারে লিখি তাহলে কি হচ্ছে? আমার নিচে 6 চলে আসছে আর উপরে কত? 3 বিয়োগ 2 অর্থাৎ 1 চলে আসছে। 1/6 পেয়ে গেলাম। এখানে দেখো আমি জিনিসটা আমাকে ভেঙেই দিয়েছে লবটা। তো এটাকে যদি আমি ঠিক এই আকারে লিখি 1/9, 1/5 বিয়োগ 1/9, তাহলে কিন্তু আমার কি চলে আসবে? হরে তো 5 গুণন 9 চলে আসলো, আর বিয়োগ ফল কী হয়ে যাবে? উপরে কী হবে? 9 বিয়োগ 5। তার মানে উপরে কত আসছে? আমি একটু ছোটো করে নিচ্ছি। ওকে, হ্যাঁ, তার মানে এটা সলভ করলে কি আসছে? উপরে একটা 4 চলে আসছে, তাই না? এবার সব ক্ষেত্রেই কিন্তু দেখো ডিফারেন্সটা 4-এরই আছে। 5 আর 9-এর মধ্যে ডিফারেন্স যেমন 4। ওকে, তো 9 আর 13-র মধ্যেও 4, 13 17-র মধ্যে 4, 61 65-র মধ্যেও 4। তার মানে আমাদের লবে এখানে কি মিসিং? 4 মিসিং আছে। ওকে, তার মানে আমরা যদি লবে একটা 4 বসাতে পারি
মানে ফিগারটা যদি আমার এরকম হয় 4/9 × 13 প্লাস 4/13 × 17, ওকে, এইরকম যদি ফিগারটা হয় তবেই কিন্তু আমি এই সংখ্যাটাকে কিভাবে লিখতে পাবো, যেমন এই ভগ্নাংশটাকে আমি লিখতে পাবো 1/5 বিয়োগ 1/9। না হলে কিন্তু হবে না, কারণ এইভাবে যদি আমি 1/5 থেকে 1/9 বিয়োগ করি তবেই আমার লবে কত আসছে, 4 আসছে, আর নিচে 5 × 9 আসছে। তার মানে আমাদের যে ডাটাটা দেওয়া আছে এখানে কি লবে 4 মিসিং আছে, তাই না, প্রত্যেকটিতে। আচ্ছা, তাহলে আমরা লবে 4 নিয়ে আসতে গেলে কি করব? 1/4 কমন নিয়ে নিলাম। 1 সেকেন্ড নিলাম। তার মানে এবার দেখো আমি লবে কত বসিয়ে দিলাম, 4 বসিয়ে দিলাম। তার মানে আলটিমেট যখন আমি গুণ করে দেবো তো এই 4 এবং এই 4 কেটে যাবে, তাই না? তো এইভাবে প্রত্যেকটাতেই 4 বসিয়ে দিলাম। তো আমরা 4 কমন নিয়ে নিলে আলটিমেট 1/4 সঙ্গে কেটে যাবে, তো আলটিমেট কোনো পার্থক্য হচ্ছে না, তাই না? তো আমরা পুরো ফিগারটাকে এইভাবে লিখতে পারি। তো আলটিমেট শেষ অবধি কী লিখব? 61 × 65। ওকে, তো এটাকে সলভ করলে কি হবে? 1/4 তো থেকেই যাবে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি কিভাবে লিখতে পারি? 1/5 বিয়োগ 1/9 যোগ 1/9 বিয়োগ 1/13, এভাবে চলতেই থাকবে, শেষে পড়ে থাকবে 1/61 মাইনাস 1/65, তাই না? তো আমরা দেখলাম যে শেষেরটা এখানে শেষ প্রথম টার্মটির দ্বিতীয় ভগ্নাংশটি এবং সেকেন্ড টার্মটির প্রথম ভগ্নাংশটি কেটে যাচ্ছে, এভাবে পুরোটাই কেটে যাবে। ওকে, তো কাটার সময় আমাদেরকে দেখতে হবে যে কীভাবে কোন প্যাটার্নে কাটছে। তো সেভাবেই পুরো অঙ্কটাতেই আমরা সেই ভগ্নাংশগুলোকে কেটে যাওয়ার অর্থ কি, এখানে যোগ বিয়োগ হয়ে নীল হয়ে যাচ্ছে, তাই না? ওকে, তাহলে আমাদের কি পড়ে থাকলো বলো তো? আমাদের পড়ে থাকলো শুরুর টার্মটি এবং শেষের টার্মটি। বুঝতে পারলে? শুরুর টার্মটি এবং শেষের টার্মটি। তাহলে এটার যোগ বিয়োগ করলে কত হচ্ছে? সামনে তো 1/4 আছেই, আর নিচে হয়ে যাবে 65, আর উপরে হয়ে যাবে 13 বিয়োগ কত? 13 বিয়োগ 1, তাই না? ওকে, আর একটু ছোটো করে নিচ্ছি। হ্যাঁ, তো এটাকে সলভ করলে কি হচ্ছে আলটিমেট? 1/4 গুণন উপরে থাকছে 12 এবং 65 কেটে দিলে 3 হয়ে গেল। তার মানে আমাদের অ্যান্সার হয়ে গেল 3/65। ওকে, 3/65। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাচ্ছে ফ্রেন্ডস? আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। দেখতে পাচ্ছ, অপশান বি, 3/65। তো এইভাবেই আমরা অঙ্কটা করব। ওকে, তো আমাদের প্রথমে অবজার্ভ করতে হবে যে ডাটাটা কী প্যাটার্নে দেওয়া আছে। প্যাটার্নটা আমরা যদি বুঝতে পেরে যাই তাহলে সহজেই অঙ্কটা সলভ করতে পারবো। ওকে, চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। ওকে, এই অঙ্কটিতে কি বলেছে দেখো। তো আমরা প্রথমে দেখতেই পাচ্ছি কিভাবে দিয়েছে, উপরে 5, নিচে 4 স্কোয়ার এবং কত প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার গুণ সম্পর্ক হবে। ঠিক আছে, এখানে হয়তো টাইপিং মিস্টেকের কারণে এখানে প্লাস চলে এসছে, তাই না? তো গুণ সম্পর্ক থাকবে। ওকে, তো এবার তাহলে কি করব দেখো। তো গুণ সম্পর্ক আছে আমাদের ঠিক এর আগের অঙ্কটির মতোই, যে এখানে কত থাকবে আমাদের। দেখো আমি যদি এই আকারে লিখি, এর আগের অঙ্কগুলোর মতোই আমাদেরকে উৎপাদকে ভেঙেই দিয়েছে। তো আমি এটাকে যদি ভগ্নাংশের যোগ বিয়োগের আকারে লিখি তাহলে দেখো সলভ করো, নিচে কত থাকছে 2 স্কোয়ার গুণন 3 স্কোয়ার, আর উপরে হয়ে যাচ্ছে 3 স্কোয়ার বিয়োগ 1 সেকেন্ড 3 স্কোয়ার বিয়োগ 2 স্কোয়ার, তাই না? আচ্ছা, 3 স্কোয়ার কত? 9 বিয়োগ 2 স্কোয়ার কত? 4, আর নিচে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার থাকছে। তার মানে উপরে কত চলে আসলো? 5/2 স্কোয়ার গুণন 3 স্কোয়ার। দেখো এই ফিগারটা চলে এসছে। অনুরূপভাবে যদি আমরা পরের টার্মটাও করি তাহলে দেখো উপরে কত আসবে? এখানে 4 স্কোয়ার মানে 16, তাই না? 4 স্কোয়ার বিয়োগ 3 স্কোয়ার, আর নিচে তো 3 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার থাকবেই। তার মানে কত হচ্ছে? 16 বিয়োগ 9। তার মানে কত চলে আসবে? উপরে চলে আসবে 7 বিয়োগ, উপরে 7 চলে আসবে, তাই না? 16 বিয়োগ 9 মানে 7 চলে আসবে। দেখো এই ফিগারটাই চলে আসছে। তার মানে আমরা বুঝতে পারলাম, অবজার্ভ করলাম
তাহলে আমাদের আগের অঙ্কগুলোর মতোই একই প্যাটার্নে আছে, তাই না? ওকে, তাহলে আমরা এই ধরনের অঙ্কে কি হয়ে যাবে, তো আমাদের এক্সট্রা কোনো কমন নেওয়ার দরকার নেই, কারণ ভগ্নাংশের যোগ বিয়োগের পরে লবে কত আসে, যে ডিফারেন্সটা হচ্ছে সেটাই আছে। তো এর আগের অঙ্কটিতে কিন্তু আমাদের এই 4টা মিসিং ছিল, তাই আমরা এডিশনালি আমাদেরকে কিন্তু 4টা কমন নিতে হয়েছিল, তাই না? এখানে কিন্তু যোগ বিয়োগের পরে যে ডিফারেন্সটা তো থাকছে সেটা কিন্তু লবে দিয়ে দেওয়াই আছে। তো আমরা সিম্পলি এই পুরো অঙ্ক যদি পদগুলোকে ভাঙি তাহলে কিন্তু কীভাবে চলে আসবে, ঠিক এই আকারে চলে আসবে, তাই না? 4 স্কোয়ার এভাবে চলতেই থাকবে, শেষে কী আসবে, 19 স্কোয়ার বিয়োগ 20 স্কোয়ার। তো আমরা দেখলাম এর আগের অঙ্কগুলোতে যে শুরুর দ্বিতীয় টার্মটি এবং পরের মানে প্রথম টার্মটি ভাঙার পরে আমি যে দ্বিতীয় ভগ্নাংশটি পাচ্ছি এবং দ্বিতীয় টার্মটি ভাঙার পরে প্রথম ভগ্নাংশ সেটা কেটে যাচ্ছে। তো যে আমরা প্যাটার্নটাও বুঝতে পারছি এর আগের অঙ্কগুলোতে দেখলাম। তার মানে আমাদের কোনটা পড়ে থাকে আলটিমেট, প্রথম পদটি এবং শেষের পদটি, তাই না? তার মানে আমার কত পড়ে থাকছে, 1/4 বিয়োগ 1/400, তাই না? তাহলে সলভ করলে কত হচ্ছে, নিচে 400 থাকছে আর উপরে কত থাকছে, 100 বিয়োগ 1 মানে 99/400 আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার। ওকে, তার মানে আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশান এ। তো বুঝতে পেরেছো আশা করি। তো আমাদের এই ধরনের অঙ্কগুলোকে প্রথমে অবজার্ভ করতে হবে। তো আর কয়েকটা অঙ্ক করলে তোমরা অবশ্যই এই টাইপটি মাস্টার করে নিতে পারবে। চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। ওকে, তো এই অঙ্কটিতে দেখো, এই অঙ্কটি কিছুই না, একটু অন্যরকম কিন্তু আগেরটির মতোই। এখানে কিন্তু যোগ সম্পর্ক নেই, এখানে কি সম্পর্কে আছে দেখো, মাঝখানে গুণ সম্পর্কে আছে, তাই না? তো সিম্পলি আমরা ভগ্নাংশের যোগ করে দিয়ে গুণ করলেই কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে? তো প্রথম 1 + 1/2কে আমরা কীভাবে লিখতে পারি, যোগ করলে কী হয়ে যাবে, 3/2। তারপরের টার্মটি 4/3, তারপরের টার্মটি যোগ করলে কত হচ্ছে, 5/4, তারপরের টার্মটি কত হয়ে যাচ্ছে, 6/5। এভাবে চলতেই থাকবে আর শেষের টার্মটি কত হয়ে যাবে, 30/29। আচ্ছা, আমাকে অবজার্ভ করতে হবে যে কাটছে কোনটা, যে প্রথম পদটির লব এবং পরের পদটির হর, প্রথম পদটির লব পরের পদটির হর, এভাবে কেটে যাবে। তো আলটিমেট আবার শেষের পদটির যে হর এবং তার আগের পদটির লব এভাবে কেটে যাবে, তাই না? তার মানে আমার পড়ে থাকবে কোনটা, সেটা বেশি আইডেন্টিফাই করা আমাদের জন্য খুবই বেশি জরুরি। তার মানে আমার আলটিমেট পড়ে থাকছে 30, কারণ 30কে কাটতে গেলে আর একটি পদ লাগবে যার হরের সঙ্গে এই লবটি কাটবে। তো আর 30/29 পরে আর কোনো পদ নেই, তো 30 কাটছে না, তো আর এইদিকে পড়ে থাকছে 2। তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে ফ্রেন্ডস, 15। ওকে, তো আমাদের অ্যান্সার কত হয়ে গেল, অপশন সি। ওকে, চলো তাহলে নেক্সট অঙ্কটা দেখা যাক। তো আশা করি বুঝতে পারছো, তো একটা বেসিক আইডিয়া তৈরি হচ্ছে। তো আমরা সিম্পলিফিকেশনের আরও অঙ্ক নিয়ে আসবো এই ধরনের। ওকে, কীভাবে সিম্পলিফাই করা যায় ইজিলি। তো সিম্পলিফিকেশনের বিভিন্ন ধরনের অঙ্ক আছে, তো আমরা ধীরে ধীরে প্রত্যেকটা জিনিস এবং প্রত্যেকটা টাইপ কভার করব। ওকে, চলো। হ্যাঁ, এই অঙ্কটিতে দেখো, এর আগের অঙ্কটিতে যোগ সম্পর্ক ছিল, এই অঙ্কটিতে বিয়োগ সম্পর্ক আছে। তো 1-2 আর মাঝখানে কী সম্পর্ক আছে, গুণ সম্পর্ক আছে, তাই না? গুণ সম্পর্ক আছে। তাহলে এটা বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে, 1/2। এটা বিয়োগ করলে কত হচ্ছে, 2/3। এটা কত হয়ে যাচ্ছে, 3/4। এভাবে উপরে কত হবে, শেষের টার্মটির 18 আর নিচে কত, 19। এবার কাটার সময় দেখো, এখানে কিন্তু শেষে প্রথম পদটির হর এবং পরের পদটির লব কাটছে, তো এইভাবে কেটে যাবে। তো শেষের যে পদটি কোনটি কাটবে বলো তো, লব কাটবে তার আগের পদটির হরের সঙ্গে। তো পড়ে থাকবে কত, প্রথমের 1 এবং শেষের পদের 19। বুঝতে পারলে? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন এ। তো খুবই সিম্পল, যদি তোমরা কিভাবে হচ্ছে এটা যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে অঙ্কগুলো করা খুবই ইজি হয়ে যাবে। ওকে, তো এই কাটাকাটির সময় এটা কিন্তু মনে রাখতে হবে যে আমি কোন প্যাটার্নে কাটছি, ঠিক আছে? ওকে, তো সেই প্যাটার্নেই কিন্তু আমরা শেষ পদটি আইডেন্টিফাই করতে পারবো, না হলে কিন্তু গড়বড় হয়ে যাবে। ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখো। হ্যাঁ, তো এই অঙ্কটিতেও দেখো গুণ সম্পর্কই দেওয়া আছে। তো আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আমি কিভাবে অঙ্কটি করব। একটু ট্রিকি,
দেখো আমি যদি প্রথমটা যোগ বিয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, প্রথমে দেখো ভগ্নাংশের যোগ করলাম, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস 1, আর এদিকে পড়ে থাকছে 2 এর স্কোয়ার, রাইট। তারপর একটা গুণ সম্পর্কে আছে 3 এর স্কোয়ার মাইনাস 1 মানে 3 এর নিচে হচ্ছে 3 এর স্কোয়ার, তারপর একটা 4 এর স্কোয়ার মাইনাস 1 নিচে 4 এর স্কোয়ার, এভাবে শেষ অবধি কত থাকবে 90 এর স্কোয়ার মাইনাস 1 এবং 90 এর স্কোয়ার, রাইট। আচ্ছা বলো, আমি যদি এটাকে স্কোয়ার করে দিই তো 1 এর স্কোয়ার 1 স্কোয়ার করে দিলাম, রাইট। ওকে, এবার দেখো উপরে যে পদগুলো আছে আমরা কি প্যাটার্নে পেলাম, উপরে লবগুলো সব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাটে আছে, আর এ স্কোয়ার বি স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এই আকারে ভাঙতে পারি। আচ্ছা তাহলে লবগুলোকে আমি যদি এই আকারে ভাঙি তাহলে কি আসবে দেখো। আচ্ছা তাহলে কি হলো, 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে এ প্লাস বি প্লাস ইন্টু এ মাইনাস বি আকারে লিখবো, তার মানে 2 আর 3 ইন্টু বিয়োগ করলে কত হচ্ছে 1, 2 আর 3 আর 2 বিয়োগ 1 মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে কিন্তু সবগুলোকে ভাঙছি। তার মানে আমি প্রথম টার্মটিতে এটা পেয়ে গেলাম, পরের টার্মটিতে কত পাবো 3, মানে 3 আছে আর 1 আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাটে আছে, তাহলে কত হয়ে যাবে, একবার যোগ হয়ে যাবে আর একবার বিয়োগ হয়ে যাবে। ওকে, তারপরে এটাকেও ঠিক কত হয়ে যাবে, 5 হয়ে যাবে, 3 হয়ে যাবে বাই 4 এর স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা শেষের একটু ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, আচ্ছা শেষের পদটি কী হয়ে যাবে, এভাবে চলতে থাকবে এবং শেষের পদটি হয়ে যাবে একবার 91, তারপরে পড়ে থাকবে 89 আর নিচে পড়ে থাকবে 90 এর স্কোয়ার। এবার দেখো কাটাকাটি যখন করব তখন আমাকে কিন্তু অবজার্ভ করতে হবে কিভাবে কাটছে। দেখো মাঝখানের টার্মটি নাও, মাঝখানের যখন টার্মটি নেব দেখো 3 কিন্তু এখানে একটা 3 আর এখানে একটা 3-এর সঙ্গে কাটছে, তার মানে কোনো একটা মাঝখানের কোনো একটা পদের আমি যদি 4 নেই, দেখো মাঝখানের দুই পাশেই যদি টার্ম থাকে, দুই পাশেই যদি পদ থাকে, দেখো 4টা কীভাবে কাটছে, এর আগের এবং এর পরের লবের সঙ্গে কেটে যাবে। 3-এর ক্ষেত্রে দেখো, আচ্ছা এখানে কি থাকবে যেন, এখানে থাকবে কত থাকবে 1 বিয়োগ 1/5 স্কোয়ার, 1/5 স্কোয়ার মানে কত হবে 5 স্কোয়ার বিয়োগ 1 আর নিচে থাকবে 5 স্কোয়ার, আর এটাকে ভাঙলে কি হবে 6 গুণন 4/5 স্কোয়ার, তার মানে এখানে কি থাকবে 6 গুণন 5/5 স্কোয়ার। দেখো 6 গুণন 4, তাহলে দেখো এই 4 এবং এখানকার 4 কেটে গেল, কারণ এখানে এই 4 দিয়ে একটা কাটলে 4 পড়ে থাকবে, এইদিকে 4 কাটছে। তো এইভাবে কোন প্যাটার্নে কাটছে সেটা আমরা সহজেই বুঝতে পারবো। কিন্তু শুরুর টার্মটিতে দেখো 2 আর এই 2 কাটছে, এই সামনে আর কোনো টার্ম নেই, তো আমাদের 2 কাটবে না, একটা 2 পড়ে থাকবে। অনুরূপে এর আগের যে টার্মটি থাকবে, জাস্ট একটু ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। 91-এর এখানে যে 1 মাইনাস 1/90 স্কোয়ার যে আছে, এর আগের টার্মটি কত বলো তো। আচ্ছা একটু ছোট করে নিচ্ছি, আমি বলছি যে এর আগের টার্মটি কত হবে, শেষের টার্মটির আগের টার্মটি কত হবে, ঠিক এরকম হবে কিনা বলো তো, 1/89 স্কোয়ার। এটাকে সলভ করলে কীরকম হয়, 89 স্কোয়ার বিয়োগ 1 স্কোয়ার বাই 89 স্কোয়ার, তার মানে 90 ইন্টু 88/89 স্কোয়ার। তার মানে আমার এখানে যে টার্মটি আসবে সেটা হচ্ছে জাস্ট আগের টার্মটি, শেষের টার্মটির আগের টার্মটি, সেটা হচ্ছে 90 ইন্টু 88/89 স্কোয়ার। তার মানে আমার শেষের পদের 89, এখানকার 89 এবং তার আগে আর একটা পদের 89, এটা কিন্তু কেটে যাবে। তার মানে আমার শেষে আর 90, দেখো এই যে শেষের পদটি 90কে কাটতে গেলে কি হয়, যে কোনো মাঝখানের যে কোনো
একটা পদের আমাদের হরগুলো কিভাবে কাটতো, তার আগের পদের লব এবং পরের পদের লবের সঙ্গে কেটে যেত। কিন্তু যেহেতু শেষের টার্মটি, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, হ্যাঁ, যেহেতু আমাদের শেষের টার্মটি কত পড়ে আছে 91, 1 সেকেন্ড আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু আমাদের শেষের টার্মটি পড়ে আছে 91 ইন্টু 89/90 তো আমাদের কোনটা কেটে যাবে বলো তো? আমাদের কেটে যাচ্ছে 90 একটা কাটছে তার আগের পদের লবের সঙ্গে, এবং আর একটা 90 পড়ে থাকলো, 89 পুরোই কেটে যাবে। তো আলটিমেট আমাদের শেষের পদে পড়ে থাকছে 91/90। ওকে, আর শুরুর পদের কত পড়ে থাকছে? হাফ। তো গুণ করে দিলে কত হয়ে যাচ্ছে? 91/180। বুঝতে পারলে কিভাবে কাটছে? তো আমাদেরকে প্যাটার্নটা আইডেন্টিফাই করা জরুরি, যে কিভাবে কাটছে। শুরুতে এবং শেষে কি পড়ে থাকছে সেটা আইডেন্টিফাই না করলেই কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটি হলো? অপশন সি। ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। তো আমরা ছোটোবেলায় এগুলো অঙ্ক করেছি, সিঁড়ি ভাঙা অঙ্ক, ঠিক আছে। তো এই অঙ্কগুলোতে আমাদের স্টেপ বাই স্টেপ যদি আমরা সিম্পলি করি, দেখো খুব বেসিক থেকে শিখব, তাহলে কিভাবে হবে আমি এখানে নিয়ে আসছি তোমাদেরকে। দেখো ভালো করে দেখো, এই টার্মটাকে যদি, এক সেকেন্ড আমি একটু ছোটো করে নিচ্ছি মার্কারটা, এই টার্মটাকে যদি শুধু আমি যোগ করি তাহলে কত হবে? যোগ করলে কত হচ্ছে বলতো? 5/3। ওকে, 5/3। আর তার উপরে কি আছে? 1 আছে, তাহলে 1/5/3 কথার অর্থ কি হয়ে গেল? ঠিক উল্টে যায়, তাই না? তার মানে পুরোটা আমি এখানে কি লিখতে পারবো? এখানে পুরো জিনিসটা হয়ে গেল 3/5। 5/3 উল্টে যাওয়ার কথা, 1/5/3 মানে হচ্ছে 3/5। তো এখন আমি কি পেয়ে গেলাম? এখানে এখন পেয়ে গেলাম, এই যে সামনে 1 একটা পড়ে আছে, তো 1 যোগ 3/5, এটা যোগ করলে কত হবে? 8/5। তো এখানে আমি পুরো পেয়ে গেলাম 8/5। তো 8/5-এর উপরে কি আছে? একটা 1 আছে, 8/5, তো উল্টে গেলে কত হবে? 5/8, 5/8 হয়ে যাবে। তার মানে আমি এখন এখানে কত পেয়ে যাব? এই জায়গাটাতে পেয়ে যাব 5/8। বুঝতে পারলে? তার সামনে একটা কি পড়ে আছে? 1 পড়ে আছে। আচ্ছা, সলভ করো। তাহলে 1 যোগ 5/8 হয়ে গেল। যোগ করলে কত হয়ে যাবে? 13/8। তার মানে আমি এই যে পুরো ডাটাটা আছে, এখানে আমি কত পেয়ে গেলাম? 13/8। ওকে, তার মানে এই পুরোটার বদলে আমি লিখতে পারি 13/8, তাই না? এবার তার উপরে আর একটা 1 আছে, তার মানে উল্টে যাবে, গিয়ে কত হবে? 8/13 হয়ে যাবে, তাই না? তো এই পুরো ফিগারটার বদলে আমি কি লিখতে পারবো? 8/13। তার সামনে একটা কি আছে? 1 আছে। তো এবার জুড়ে দাও, একটু ছোটো করে নিচ্ছি। তার মানে আমরা আলটিমেট কোথায় চলে আসলাম? 1 + 8/13 মানে হচ্ছে 21/13। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন এ। তো বুঝতে পেরেছো? তো খুবই একটু কেয়ারফুলি করলেই সহজেই আমরা করতে পারি, স্টেপ বাই স্টেপ। ওকে, তো আশা করি ফ্রেন্ডস বুঝতে পেরেছো। তো আশা করি তোমরা ভিডিওটা এনজয় করলে। ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং, and please do subscribe our channel, and don't forget to like, share and comment. Thank you friends for watching our YouTube channel. Okay, be connected with our YouTube channel for more videos. Bye bye.